জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে একজন এখন সঙ্গে আছে আমি সিফাত শাহরিয়ার। গুমের মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে রাখার জন্য ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা শাখা থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন MAH ৫৪ নম্বর বিল্ডিংটি সাময়িকভাবে কারাগার হিসেবে ব্যবহার হবে। এর আগে গত শনিবার সেনা সদর জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনা সদর। গুমের দুটি মামলায় ২৫ জন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে অবসরে আছেন ৯ জন, LPR-এ ১ জন আর বর্তমানে কর্মরত আছেন ১৫ জন। এদিকে সোমবার বিকেলে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এক ব্রিফিংয়ে জানান, অপরাধীকে গ্রেপ্তার করা হলে ২৪ ঘন্টার মধ্যে আদালতে পাঠানো ছাড়া অন্য কোনো বিধান নেই। যখনই এই পরোয়ানাটাকে তামিল করা হবে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন এটা পরোয়ানাটা তামিল করবেন, কাউকে গ্রেপ্তার করবেন, তখন সরাসরি কিন্তু কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নাই। আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে। আদালতে আনার পরে আদালত যদি ফার্দার অর্ডার দিয়ে বলেন তাকে কারাগারে পাঠানো হোক, তখন কারাগার বলতে সেটা কেন্দ্রীয় কারাগার হতে পারে, সেটা জাতীয় সংসদ ভবনের মধ্যেও হতে পারে, MP হোস্টেল হতে পারে, বা অন্য কোনো জায়গাকেও যদি সরকার কারাগার ঘোষণা করেন সেই জায়গায় পাঠানো যেতে পারে, কিন্তু সেটা জেল বা কারাগার হিসেবে গণ্য হবে। ক্ষমতাকে স্থায়ী করা ও একদলীয় শাসন কায়েমে শেখ হাসিনা গণজাগরণ মঞ্চ তৈরি করে বিচার বিভাগকে কুক্ষিগত করে বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে দায় এড়াতে পারে না তৎকালীন প্রশাসন, গণমাধ্যম ও বিভিন্ন বাহিনীর প্রধানরা। সোমবার জুলাই আগস্টের গণ-অভ্যুত্থান দমনে ব্যাপক হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মামলায় বিচারের যুক্তিতর্কের শুনানিতে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। এ সময় জুডিশিয়াল কিলিং, স্কাইপ কেলেঙ্কারি, ৩টি প্রহসনমূলক নির্বাচন সহ শেখ হাসিনা, আওয়ামী লীগ ও ১৪ দলের বিভিন্ন অপকর্ম সহ অপশাসনের কর্মকাণ্ড তুলে ধরেন তিনি। একই সাথে জুলাই আন্দোলনকালীন তৎকালীন ফ্যাসিস্ট সরকারের হত্যাযজ্ঞের বিভিন্ন প্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। এ সময় গাজীপুরের হৃদয়কে ৫ আগস্ট কিভাবে হত্যা করা হয় সেই প্রামাণ্যচিত্র ট্রাইব্যুনালে পেশ করা হয়। নির্বাচনের আগে PR নিয়ে আন্দোলন উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সিদ্ধান্ত আগামী সংসদের উপর ছেড়ে দেওয়ার পরামর্শ দেন তিনি। সোমবার সকালে গুলশানে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের সাথে মতবিনিময় সভা শেষে মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকার গঠন করলে খ্রিস্টান সম্প্রদায় সহ সংখ্যালঘুদের সব সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। আগামী নির্বাচনে বিএনপিকে রায় দিয়ে বাংলাদেশের মানুষ প্রমাণ করবে তারা অসাম্প্রদায়িক। জাতীয় ঐক্যমত কমিশনে যেসব বিষয়ে একমত হয়নি রাজনৈতিক দলগুলো, সেগুলো নির্বাচনী ইশতেহারে আসতে পারে বলে জানান এই বিএনপি নেতা। আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করেন। আগামী ১৭ তারিখে সবাই আশা করছি আমরা যে এই যেগুলোতে একমত হয়েছে সেগুলোতে সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে, এবং যেগুলোতে একমত হতে পারেনি সেগুলো ভবিষ্যতে নির্বাচনে, আসন্ন নির্বাচনে সেগুলোকে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো হিসেবে নিয়ে আসবে জনগণের সামনে। নিম্নকক্ষে PR ছাড়া আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে এনসিপি। জামালপুরের জেলা পরিষদের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম একথা বলেন। এ সময় তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন দলীয় নামে অংশ নেবে এনসিপি। বাস্তবায়নযোগ্য হয়, সফলতার মুখ দেখে এবং কার্যকর হয়, আগামীতে এটা বাংলাদেশের মানুষই সিদ্ধান্ত নেবে যে নিম্নকক্ষে PR হবে কিনা। কিন্তু এই মুহূর্তে আগামী নির্বাচনের বাস্তবতায় এনসিপির স্পষ্ট অবস্থান, আমরা উচ্চকক্ষে PR-এর পক্ষে, এই মুহূর্তে নিম্নকক্ষে PR-এর পক্ষে নই। এনসিপি এককভাবেও আগামী নির্বাচনে যেতে পারে, কোনো অ্যালায়েন্সের মধ্য দিয়ে নির্বাচনে যেতে পারে। তবে যদি সেটা অ্যালায়েন্স হয় তাহলে সেটা হবে একটা ইলেকট্রাল আন্ডারস্ট্যান্ডিং। এনসিপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নামেই নির্বাচন করবে,
নভেম্বরে গণভোট সে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। ইসির সাথে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য ইসিকে মানসিক প্রস্তুতি নেয়ার আহ্বান জানান দলটির নেতারা। সোমবার দুপুরে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 5 সদস্যের জামায়াতের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যান। এরপরই ইসির সভাকক্ষে শুরু হয় বৈঠক। প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন, অন্য 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব বৈঠকে অংশ নেন। পরে এক ব্রিফিংয়ে জামায়াত নেতারা বলেন, পিআর না থাকলে নির্বাচনে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা রয়েছে। গণভোট চার্টার, জুলাই চার্টারকে সাংবিধানিকভাবে ভিত্তি দেওয়ার জন্য তো একসাথে হওয়ার ব্যাপারে কোনো দলের মত আছে। আমরা বলেছি না, এটা আলাদা হইতে হবে, কারণ দুইটা বিষয়। একটা হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস আছে, এটা ইলেকশন যখন হোক, ইলেকশন যেভাবে হোক, তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয়। তো যেহেতু এটা একটা আলাদা গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে আলাদা গণভোটের মাধ্যমেই এটার উপরে জনমত গ্রহণ করা এটা উচিত। আমরা দেখছি 54 বছরের নির্বাচনে ট্রেডিশনাল পদ্ধতি নির্বাচনকে সুস্থ করে নাই। পিআর সিস্টেম যদি হয়, কেন্দ্র দখল, ভোট কেন্দ্র দখল, দিনের ভোট রাতে হওয়া, সেটার সম্ভাবনাটা তো কমে যাবে। অনিবন্ধিত ও অনুমোদনহীন ব্যক্তিরা বিগত নির্বাচনে আওয়ামী লীগের ভোট কারচুপির সহযোগিতা করেছিল বলে মন্তব্য করেন আনসারের উপমহাপরিচালক কর্নেল ফয়সাল আহমেদ ভূঁইয়া। সংবাদ সম্মেলন করে আনসারের পক্ষ থেকে জানানো হয়, আগামী নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছে আনসার সদস্যরা। এদের মধ্যে 45,000 ভোট কেন্দ্রের জন্য 5,85,000 কর্মী প্রস্তুত করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রশিক্ষণ পাওয়া আনসার ও গ্রাম পুলিশ সদস্যদের স্থানীয় সরকার নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনেক অনিবন্ধিত এবং প্রশিক্ষণবিহীন লোক নিয়োজিত হয়েছিল, যেখানে হয়তো মাঠ পর্যায়ে বেশ কিছু অনিয়ম হয়েছিল। আমরা দৃঢ়ভাবে আশাবাদী আমাদের প্রশিক্ষণরত সদস্য এবং নিবন্ধিত সদস্যই নিয়োজিত হবে। কোনোভাবেই যেন কোনো অননুমোদিত বা কোনো ধরনের কোনো সন্দেহজনক কোনো ব্যক্তি যেন নিয়োজিত না হতে পারে, এটা আমরা শতভাগ নিশ্চিত করার চেষ্টা করব। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিশ্বমঞ্চে ফের জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তারপরে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার অধিবেশন ও ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এই কথা বলেন। In coming February, we'll hold our national election, and with it, we institutionalize our commitment to justice and people's power. Let me propose a few steps. Break the hunger, conflict cycle, stop the wars, start the dialogue, ensure food access in conflict zones, create regional food banks to manage shocks and stabilize supply chains, create and support local entrepreneurs, particularly youth entrepreneurs, with finance, infrastructure, and global partnership. Bangladesh is proud to support global cooperation. We are a founding member of Global Alliance Against Hunger and Poverty. Together with FAO and under G20, we are committed to real practical support, technical, financial, and moral. ইতালিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। রোমে খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে বিশ্ব খাদ্য সম্মেলনের সাইড লাইনে দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন ডক্টর ইউনূস ও লুলা দা সিলভা। সোমবার রাতের মধ্যে দাবি না মানলে মঙ্গলবার দুপুরে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন এমপিভুক্ত শিক্ষকরা। শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও আটকের প্রতিবাদে রোববার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করছেন তারা। এখনও অনড় বেসরকারি শিক্ষকরা। ক্লান্ত হলেও সারেননি শহীদ মিনার। সোমবার
বিকেলে শিক্ষকদের আন্দোলনে একত্রতা প্রকাশ করতে এসে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে শিক্ষকদের সহযোগিতা লাগবে, তাই তাদের দাবি পূরণের সরকারের কাছে আহ্বান জানান তিনি। শিক্ষকদের উপর হামলার নিন্দা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস, নাগরিক ঐক্য সহ ইনকিলাব মঞ্চের নেতারা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে সারা দেশে কর্মবিরতি পালন করছে শিক্ষকরা, যাতে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। সৈয়দপুরের 54টি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির অংশ হিসেবে স্কুলের সামনে অবস্থান নেন শিক্ষকরা। বলেন, শিক্ষকদের উপর যে হামলা হয়েছে তা ন্যাক্কারজনক। এছাড়া বিভিন্ন সময় শিক্ষকদের দাবি পূরণে আশ্বাস দেয়া হলেও তা না হওয়ায় সমালোচনা করেন তারা। এদিকে সোমবার সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি থাকলেও হয়নি কোনো ক্লাস পরীক্ষা। নাটোরের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানেও চলছে কর্মবিরতি। প্রতিটি বিদ্যালয়ের মূল ফটকের সামনে বসে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। এই সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। কর্মবিরতি পালন করছেন বরিশাল, যশোর সহ দেশের বেশিরভাগ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। কয়েকদিন ধরে কিন্তু আন্দোলন চলছে, কিন্তু গতকাল রাতে যে ঘটনাগুলো ঘটেছে এটা খুবই দুঃখজনক। সমস্ত শিক্ষকরা আমরা খুবই অপমানিত বোধ করেছি। পুলিশ বাহিনী আমাদের ভাই বন্ধুদের লাঠি মেরে আহত করেছে। আমরা কোথায় আছি? চিকিৎসা ভাতা 1500 টাকা এবং কর্মচারীদের যে 75% উৎসব ভাতা, এই দাবি না মানা পর্যন্ত আমরা ক্লাসরুমে ফিরে যাব না। এই দাবি দেওয়াটা এটা আমাদের দীর্ঘদিনের ছিল। যে শিক্ষামন্ত্রী আসে সে আমাদের তালবাহানা করে দিনগুলো শুধু দিনাতিপাত করে, এটার আমরা একটা তীব্র নিন্দা জানাচ্ছি। ন্যাক্কারজনক যে ঘটনা ঘটছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং সেই সাথে আমাদের যে দাবি, যৌক্তিক দাবি 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা কর্মচারীদের 75% করার জন্য আমাদের যে দাবি, জোরালো দাবি, এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আইন 2025 দ্রুত চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আবারও আন্দোলনে নেমেছে সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। তবে সরকারের আশ্বাস পাওয়ায় সোমবার সন্ধ্যায় আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। সোমবার বেলা 11টার পর রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল ইসলাম সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। পরে দলে দলে যোগ দেন অন্য 5 কলেজের শিক্ষার্থীরা জানান, 7 কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেওয়া হলেও এখনও জারি হয়নি কোনো অধ্যাদেশ। খসড়ায় কিছু বিষয়ে মতভেদ থাকায় তা নিরসনেরও দাবি জানান তারা। শিক্ষার্থীরা বলেন, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলেও যদিও পরিস্থিতি উত্তপ্ত হয় তার দায় তারা নেবেন না। সোমবার বিকেলে এই ইস্যুতে আলোচনা করতে সচিবালয়ে যান 7 কলেজের 23 শিক্ষার্থী প্রতিনিধিরা। পরে কলেজের অগ্রগতির আশ্বাসে সন্ধ্যায় আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এবং সকল যে রানিং শিক্ষার্থীরা আছে সে সকল শিক্ষার্থীদের এই বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত করে অধ্যাদেশ চূড়ান্ত করতে হবে। বিভিন্ন সিন্ডিকেটের দালাল বিভিন্ন সময় 7 কলেজের শিক্ষার্থীদের যে প্রাণের দাবিটি বিশ্ববিদ্যালয় সেটি যেন না হয় তার জন্য তারা ষড়যন্ত্র করে গিয়েছে। সরকার মহোদয় একেবারেই যে আপনার এই সিদ্ধান্তটা শেষ পর্যায়ে রয়েছে যেহেতু, তো কাজেই এটা আমি মনে করি এটি আপনারা খুব শর্ট টাইমের মধ্যে এর একটি ভালো রেজাল্ট পাবেন। শেষ হয়েছে চাকসু নির্বাচনের প্রচারণা। শেষ দিনে প্রচারণার মাঠে ঘাম ছড়িয়েছেন প্রার্থীরা। সোমবার সকাল থেকে ক্যাম্পাসের প্রবেশ পথ, বিভিন্ন অনুষদ সহ নানা স্থানে চলে প্রচারণার কার্যক্রম। শেষ মুহূর্তে নিজেদের ইশতেহার ও প্রতিশ্রুতি আবারও শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করেন তারা। নির্বাচনে ভোট গ্রহণের জন্য এরই মধ্যে 5টি অনুষদকে ভোট কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে প্রশাসন। 4 স্তরের নিরাপত্তা পরিকল্পনাও তুলে ধরেন প্রশাসন। এছাড়াও নির্বাচনের দিন ভোটারদের যাতায়াতের সুবিধার্থে 30টি বাসের ব্যবস্থা করা হয়েছে। অতিরিক্ত শিডিউলে চলবে শাটলও। এদিকে সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীরা। তবে ভোট গ্রহণের দিন পর্যন্ত এই পরিবেশ বজায় রাখার দাবি প্রার্থীদের। 15 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। আজকে বিশেষ করে খুব আমেজপূর্ণ সময় যাচ্ছে। তো
আমরা আশা করব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতনতার সাথে যারা যোগ্য প্রার্থী তাদেরকেই নির্বাচিত করবেন। স্টুডেন্টরা ছাত্রদলকে পছন্দ করে, তবে যদি কোনো ধরনের অনিরাপদ বা ইঞ্জিনিয়ারিং না হয় তাহলে ইনশাল্লাহ ছাত্রদল পাশ করবে। ওনারা প্রাণপণ চেষ্টা করছেন, আমরাও প্রাণপণ চেষ্টা করছি একটি সুন্দর নির্বাচন ক্যাম্পাসে চাকসু নির্বাচনের মাধ্যমে ভালো একটা নেতৃত্ব আসার জন্য। 16 অক্টোবর রাষ্ট্র নির্বাচন উপলক্ষে জমে উঠেছে শেষ মুহূর্তে প্রচারণা। প্রার্থীরা ভোটারদের কাছে ছোটেন হ্যান্ডবিল প্রচারপত্র নিয়ে। আসন্ন নির্বাচন ঘিরে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে মোতায়েন করা হচ্ছে অন্তত 2000 পুলিশ সদস্য। প্রার্থীরা ক্যাম্পাসে নবীন বরণকে ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তারা জানান, সুষ্ঠু এবং ধারাবাহিক রাষ্ট্র নির্বাচনের প্রত্যাশায় প্রচারণা চালানো হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে আগামী বুধবার এবং বৃহস্পতিবার ক্লাস পরীক্ষা বন্ধ রয়ে গেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাষ্ট্র নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার রাত 12টায়। ভোট গ্রহণ করা হবে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। প্রচারণা শুরুর দিন থেকে আমরা শিক্ষার্থীদের দ্বারা দাঁড়িয়ে গিয়েছি। হলপাড়া, একাডেমিক ভবন, আমতলা, জামতলা, সর্বোচ্চ সব জায়গায় আমরা বিচরণ করেছি। শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে আমরা আমাদের প্রচারণা অব্যাহত রেখেছি। যেই জায়গাগুলোতে আমাদের পৌঁছানো হয়নি সেই জায়গাগুলোতে আমরা কাজ করার চেষ্টা করছি। আগামীকাল আমাদের নির্বাচন প্রচারণার শেষ দিন এবং আজ ফার্স্ট ইয়ারের নবীনবরণ হচ্ছে। সেখানে কিন্তু সেই উৎসবের একটা আমেজকে আরও বাড়িয়ে দিয়েছে এবং সেখানে কিন্তু আমরাও সামিল হতে সকল প্রার্থী এখানে চলে এসেছি। এদিকে রাষ্ট্র নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলে অনুষ্ঠিত প্রজেকশন মিটিং থেকে 2 শতাধিক খাবারের প্যাকেট জব্দ করে নির্বাচন কমিশন। কমিশন বলছে, প্রজেকশন মিটিং কেবল প্রার্থীদের ভোটারদের সাথে পরিচিতির আয়োজন। সেখানে খাবার বিতরণ আচরণবিধি বিরোধী। আচরণবিধি ভঙ্গের কারণে রাষ্ট্র নির্বাচন কমিশন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীদের ডাকেন। এই ঘটনায় শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীদের ডেকে সতর্ক করে নির্বাচন কমিশন। তবে শিবির সমর্থিত প্রার্থীদের দাবি, নির্বাচন আচরণ বিধিতে কোথাও খাবার বিতরণ নিষিদ্ধ বলা নেই। তাছাড়া খরচের সীমাবদ্ধতা উল্লেখ করা হয়নি, তাই আচরণ বিধি লঙ্ঘনের প্রশ্নই আসে না বলে জানান তারা। আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হবে রাষ্ট্র নির্বাচন। 43টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে 901 জন প্রার্থী, যেখানে ভোটারদের সংখ্যা প্রায় 29,000। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 21 নং হলের শিক্ষার্থীদের র্যাগ দেওয়ার ঘটনায় একই বিভাগের 16 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। এই ঘটনা তদন্তের জন্য 3 সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। সোমবার বিকেলে হল প্রশাসনের প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে শৃঙ্খলা বিধি অনুসারে বহিষ্কারের এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের 21 নং হলের 403 নং রুমে এই ঘটনা ঘটে। প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের 53তম ব্যাচের শিক্ষার্থীরা 54তম ব্যাচের 20 শিক্ষার্থীর মোবাইল ফোন বন্ধ করে অন্ধকার কক্ষে দাঁড় করিয়ে বিভিন্ন প্রশ্ন করে। বিষয়টি হলের অন্য শিক্ষার্থীরা ও হল প্রতিনিধিরা বুঝতে পেরে প্রশাসনকে অবহিত করে। র্যাগিংয়ের বিষয়টিকেও স্বাভাবিকভাবে নিচ্ছেন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রশাসনের নজরদারি বাড়ানোর পাশাপাশি কাউন্সেলিং করার উপর জোর দেন তারা। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের অভিভাবক মাননীয় উপাচার্য স্যার শৃঙ্খলা বিধি অনুযায়ী আমাদের যে শিক্ষার্থী শৃঙ্খলা বিধি আছে 2018, সেই বিধির এখতিয়ার বলে স্যার ইতিমধ্যেই যে 16 জন শিক্ষার্থী প্রাথমিক তদন্ত রিপোর্টে যাদের নাম এসছে তাদেরকে ইতিমধ্যেই সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করেছেন। ভুটান ছোট দেশ হলেও পর্যটন খাতকে এগিয়ে নিতে বাংলাদেশের সাথে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় ভুটানের রাষ্ট্রদূত দাশোকার মাহামুদর্জি। সোমবার সকালে BIISS অডিটোরিয়ামের এক সেমিনারে রাষ্ট্রদূত বলেন, পর্যটন ছাড়াও বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য ও কূটনৈতিক ক্ষেত্রে একত্রে কাজের সুযোগ রয়েছে। বলেন, বাংলাদেশের সঙ্গে অনেক মিল রয়েছে জানিয়ে সাংস্কৃতিক বিনিময়ে জোর দেন তিনি। সাবেক পররাষ্ট্র সচিব মাশফি বিনতে শামস বলেন, ভুটানের সঙ্গে রপ্তানি, জলবিদ্যুৎ, বাণিজ্যিক ইস্যু নিয়ে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। দেশটিতে চিকিৎসা খাতেও বাংলাদেশিদের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। We have the private sector actually participating, so that means that although there may be a few challenges here and there, they continue to export. So
I would like to then assume that trade between Bangladesh and Bhutan is relatively smooth as far as I can see. This agreement for the transit transport and the protocol will come into full effect. You will see that Chilmari will be a very vibrant port between Bangladesh and Bhutan. সরকারি প্রাথমিক স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগের কার্যক্রম নিয়ে পর্যালোচনা করছে সরকার, এই কথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সচিবালয় প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষক নিয়োগের ব্যাপারে হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ধর্মীয় নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা করছে। সরকার সুষ্ঠু নির্বাচন দিতে প্রস্তুত আছে বলে জানিয়ে ধর্ম উপদেষ্টা জানান, উপদেষ্টারা টাকা লুট করেনি, পালানোর দরকার নেই, সেফ এক্সিট দরকারও নেই। তিনি জানান, 990 হজ এজেন্সির প্রায় 38 কোটি টাকা হজ ওমরা খাতে অব্যবহৃত ছিল, যা ফেরত বুঝিয়ে দেওয়া হয়েছে। হেফাজতের দাবি বা বিভিন্ন ইসলামিক দলের দাবির ভিত্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এটা বিবেচনা করছে কি করা যায়। এখন যে সঙ্গীত শিক্ষা বাতিল, এটা তো আমি ওনার মন্ত্রণালয়ের কথা আমি বলার তো সমীচীন নয়। উনি বললেন যে এটা এখন আর হচ্ছে না, এখন আমরা এই বিষয়ে আর অগ্রসর হচ্ছি না। অভিভাবকদের মতামত না নিয়ে প্রাথমিক শিক্ষায় গান বাজনা চাপিয়ে দেওয়া হয়েছে, যা ষড়যন্ত্রমূলক ও ইসলাম বিরোধী পদক্ষেপ বলে মনে করে হেফাজতে ইসলাম। অবিলম্বে এই গেজেট বাতিল করে গণদাবি অনুযায়ী ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধিমালা প্রণয়ন করার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা। প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, শহীদ আবরার ফাহাদ হত্যা ও পিলখানা ট্র্যাজেডি স্মরণে নতুন 2টি জাতীয় দিবস করা হলেও 5 মের গণহত্যার দিনকে জাতীয় দিবস ঘোষণা করা হয়নি। সরকারের ভিতর ঘাপটি মেরে থাকা একটি সেকুলার চক্র আলেম ওলামা ও ধর্মপ্রাণ জনতার ত্যাগ তিতিক্ষাকে জাতীয় জীবনে স্থান দিতে চায় না। বক্তারা বলেন, কঠোর আইন না থাকায় একের পর এক কোরআন ও ধর্ম অবমাননার মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদীরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ পাচ্ছে। এর বিচার না হলে ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত সংক্ষুব্ধ আইন হাতে তুলে নেওয়ারও ঝুঁকি বাড়বে বলে মনে করেন তারা। এ সময় হেফাজতের নেতা মামুনুল হক বলেন, দলীয় রাজনীতিতে সাথে হেফাজতের কোনো সম্পর্ক নেই, নির্বাচন নিয়ে হেফাজতে আমিরের বক্তব্য ব্যক্তিগত। বাংলাদেশের আম তৌহিদি জনতা গান বাজনার শিক্ষক চায় না, অতএব সেই গান বাজনার শিক্ষক নিয়োগ আইন প্রত্যাহার করতে হবে। প্রাথমিক স্কুলে এবং হাই স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। হেফাজতের মঞ্চ এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে অনেকগুলো রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এখানে হেফাজতের বিভিন্ন দায়িত্বে তারা রয়েছেন। কাজেই তারা তাদের যার যার দলীয় পরিচয়ে, রাজনৈতিক দলীয় পরিচয়ে তারা রাজনীতি করেন। তাদের রাজনৈতিক বক্তব্য, তাদের রাজনৈতিক এজেন্ডা, তাদের রাজনৈতিক কর্মসূচি এটা কখনোই হেফাজত ওন করবে না। দেশের 68.2% নারী ও 45.9% পুরুষ উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি বোঝেন না। গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জেনজি ভোটাররাই সবচেয়ে বেশি সিদ্ধান্তহীনতায়, এমন তথ্য উঠে আসে জরিপে। রাজধানীর কারওয়ান বাজারে এক গোলটেবিল আলোচনা জরিপের ফলাফল তুলে ধরা হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে থিঙ্ক ট্যাঙ্ক ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম। বিশ্লেষকরা বলেন, উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি সম্পর্কে জনগণকে অবহিত করা জরুরি। তারা বলেন, তরুণ প্রজন্মের চেতনাকে ধারণ করা হচ্ছে না, তাই নির্বাচন নিয়ে তাদের অবিশ্বাস তৈরি হচ্ছে। আগামী নির্বাচনে সবচেয়ে প্রতিযোগিতামূলক হবে এবং নির্বাচন জেনজি, নারী ও সংখ্যালঘু ভোটাররা জয় পরাজয়ের নির্ধারক হবে বলে আলোচনায় উঠে আসে। আমরা মনে করছি যে বাংলাদেশের মানুষ আপনার মনে করছে এই সরকার একটা সাধারণ সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন দিতে পারবে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মানুষ বিশ্বাস করছে ল এনফোর্সমেন্ট এজেন্সিজ তারা তাদের দায়িত্ব পালন করবে। কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি যে জেনজি ভোটারদের মধ্যে একটা অসহিষ্ণুতা তৈরি হচ্ছে বা তাদের মধ্যে হয়তো আপনার অবিশ্বাস তৈরি হচ্ছে যে তাদেরকে এখনো আমরা
ধারণ করতে পারছি না, তাদের স্পিরিটটাকে এখন আমরা ধারণ করতে পারছি না, এটা দেখা যাচ্ছে। আমরা নারীদেরকে এখনো ধারণ করতে পারছি না, সেটা দেখা যাচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটকে ডেন্টাল কলেজে রূপান্তরের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার সকালে একাডেমিক ভবনে তালা লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। তাদের দাবি, বৃহত্তর চট্টগ্রামের 3 কোটি মানুষের দাঁতের চিকিৎসার জন্য কোনো মেডিকেল কলেজ হাসপাতাল নেই। ফলে প্রতিদিন ভোগান্তিতে পড়েন ডেন্টাল ইউনিটে আসা শতাধিক রোগী। চিকিৎসা দিতে হিমশিম খেতে হয় চিকিৎসকদের। মেডিকেল ইকুইপমেন্ট অপর্যাপ্তর কারণে রুট ক্যানেল ফিলিং সহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হলে এই সমস্যা দূর হবে বলে দাবি তাদের। মেডিকেল কলেজ রূপান্তরের দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে এসি বিস্ফোরণে দগ্ধ 3 জনের মধ্যে একজন মারা গেছেন। বাকি 2 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। সোমবার সকাল 10টার দিকে হাসপাতালে এসি মেরামতের সময় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন শওকত, মিশকাত ও তানভীর। দগ্ধ 3 জনই গণপূর্ত বিভাগের আউটসোর্সিং কর্মচারী। বিস্ফোরণে ইলেকট্রিশিয়ান শওকত 7ম তলা থেকে নিচে পড়ে যায়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শওকতের মৃত্যু হয়। বাকি দগ্ধরা হাসপাতালের গ্র্যাজুয়েটি ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। এসির বক্স কাজ করতেছে, কাজের সময় এটা শর্ট হয়ে জিনিসটা বাস্ট হয়ে যায়, বিস্ফোরণ হয়ে যায়। আমি তখন পাশে ছিলাম ওদের সাথে, আমি ওকে দেখাইতেছি যে আস্তে ধীরে করো, গ্যাস সবগুলো ছেড়ে দাও, আমি আসতেছি। তারপর আমি পাশের দিকে গেছি, আমার সাথে আরো 3 জন ছিল, ওর সাথে 3 জন ছিল। তো এখন আমি দেখতে দেখতে আমি পাশে কাজ করতেছি, একটু ধাম করে ব্লাস্ট হয়েছে শুনলাম, এবং দূরে আসে দেখতেছি এখানে এই অবস্থা। মানিকগঞ্জ সদর ও ঘিওর উপজেলার আলাদা স্থান থেকে 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ জানায়, সোমবার সকালে সদর উপজেলার দিঘি ইউনিয়নের মেডিকেল কলেজ এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। একই সময়ে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দশা এলাকায় একটি বহুতল ভবনের ভাড়া বাসা থেকে আবু হানিফ নামে এক ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। এছাড়া একই দিন ঘিওর উপজেলার দেওভোগ গ্রাম থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর প্রতিটি ঘটনায় আলাদা অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নোয়াখালীর সুবর্ণচরে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে উপজেলার চর জুবলি গ্রামের পলোয়ান বাড়ির সামনে এই ঘটনা ঘটে। এদিন পুলিশ জানায়, চর আমানউল্লাহ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের সুব্রত চন্দ্র দাস দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলে করে ভুঁইয়ার হাটে স্বাস্থ্যসেবা বিভাগে যাচ্ছিলেন। পলোয়ান বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা সুব্রতের মোটরসাইকেলে প্রতিরোধ করে। এরপর তাকে গলা কেটে ও মাথায় কুপিয়ে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে চলে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহত সুব্রত চন্দ্র দাস 2 সন্তানের বাবা ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হওয়া ঝালকাঠি জেলার সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমী কেকার মরদেহ বরিশালের নিজ বাসা থেকে উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এদিন সোমবার নগরের সদর রোডের তালতলা কালী মন্দির সংলগ্ন নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত স্বজনরা জানিয়েছে, শারমিন মৌসুমী কেকার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ সন্ধ্যার পরে তার ছোট মেয়ে তাকে ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দেয়। পরে স্থানীয়রা বরিশাল কোতোয়ালি মডেল থানায় জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তারা। নারায়ণগঞ্জের 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে যৌথ বাহিনীর অভিযানে নারী সহ দালাল চক্রের 15 সদস্যকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে র্যাব ও জেলা প্রশাসন 300 শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে অভিযান পরিচালনা করে। এ সময় রোগীদের হয়রানি ও প্রতারণার ফাঁদে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নারী সহ 15 জনকে আটক করা হয়। পরে আটককৃতদের মধ্যে 8 নারীকে
3 দিন করে ও 7 জন পুরুষকে 7 দিনের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। রোগীদের হয়রানি বন্ধে অভিযান পরিচালনার কথা জানিয়েছে র্যাব। বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। সোমবার বেলা 11টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, দেশের ভৌগোলিক অবস্থান, নদী ও জনঘনত্বের কারণে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ও পরিকল্পনা প্রণয়ন করেছে। এখন জরুরি ত্রাণ নির্ভর পদ্ধতির পরিবর্তে গুরুত্ব দেওয়া হচ্ছে দুর্যোগের পূর্ব প্রস্তুতি, ঝুঁকি হ্রাস ও সহনশীলতা বৃদ্ধিতে। এর আগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও মহড়া অনুষ্ঠিত হয়। এখন টেলিভিশনের প্রতিবেদক মেহরিন অ্যানি সহ গণমাধ্যম পুরস্কার 2025 পেলেন 25 সাংবাদিক। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশনের সমতায় তারুণ্য ইউথ ফর ইকুয়ালিটি প্রকল্পের আওতায় এই পুরস্কার দেয়া হয়। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সমাজের নারীদের লড়াই সংগ্রাম সংবাদে ফুটিয়ে তোলার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার পান সাংবাদিকরা। টেলিভিশন রিপোর্টিং সহ 5 ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়। এতে টেলিভিশন রিপোর্টিং ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন এখন টিভির প্রতিবেদক তাসলিমা মেহরিন অ্যানি এবং রানার্স আপ হয়েছেন চ্যানেল 24-এর জ্যেষ্ঠ প্রতিবেদক জিনিয়া কবির সূচনা। অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের সংবেদনশীল হওয়াটা জরুরি। আয়োজনে বক্তারা বলেন, শুধুমাত্র লিঙ্গ বৈষম্য নয়, সমাজের প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে গণমাধ্যমকে। সাহস সমৃদ্ধির ডিলার সম্মেলন করল A1 পলিমার লিমিটেড ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। সোমবার ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সারা দেশ থেকে প্রায় 700 ডিলার অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সহ বিল্ডিং ম্যাটেরিয়ালস ডিভিশনের বিভিন্ন শীর্ষ কর্মকর্তারা। এই সময় কোম্পানির সেরা ডিলারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় দেশের উন্নয়ন ও শিল্প খাতে অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান জানানো হয় ডিলারদের প্রতি। শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ফুটবল খেলা কেন্দ্র করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 3 বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাত 9টার দিকে শুরু হওয়া সংঘর্ষ কয়েক দফায় থেমে থেমে চলছিল। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মার্কেটিং, পরিসংখ্যান ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বাগবিতণ্ডা থেকে শুরু হয় সংঘর্ষ। ঘটনাস্থলে উপস্থিত বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে উত্তেজিত শিক্ষার্থীরা একে অন্যের বিভাগের শ্রেণীকক্ষ ভাঙচুর করে। সংঘর্ষ দফায় দফায় থেমে থেমে চলে গভীর রাত পর্যন্ত। এই ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। মিশরে গাজা শান্তি চুক্তির নথিতে সই করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতারা। স্থানীয় সময় সোমবার মিশরের শার্ম আল শেখ শহরে শান্তি সম্মেলনের উদ্বোধনী বক্তব্যের শেষে সবার আগে নথিতে সই করেন ট্রাম্প। ট্রাম্পের পর মিশরের প্রেসিডেন্ট সিসি, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম সহ অন্য বিশ্ব নেতারা নথিতে স্বাক্ষর করেন। স্বাক্ষরিত নথি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, চুক্তিটি কার্যকর থাকবে। এর আগে গেল শুক্রবার ইসরায়েল ও হামাস ট্রাম্পের 20 দফা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী হামাস 20 জন জীবিত জিম্মি ও কয়েকজন জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। ইসরায়েলের প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। উদ্ভাবন কেন্দ্রিক প্রবৃদ্ধির ব্যাখ্যা দিয়ে চলতি বছর অর্থনীতিতে নোবেল জিতলেন 3 গবেষক, জোয়েল মকির, ফিলিপ আগিয়ন ও পিটার হাউইট। সোমবার রয়্যাল সুইডিশ একাডেমিতে এক বিবৃতিতে জানায়, টেকসই উন্নয়নকে যেনতেনভাবে নেওয়া যাবে না।
সেটাই আমাদের শিখিয়েছেন তিনি। 3 গবেষক। অর্থনৈতিক উন্নয়ন নয় বরং স্থবিরতা মানব ইতিহাসে নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় 2025 সালে অর্থনীতিতে নোবেল জয়ী ত্রয়ীর গবেষণা দেখিয়ে দিয়েছে যে আমাদের অবশ্যই অব্যাহত প্রবৃদ্ধির হুমকি সম্পর্কে সচেতন থাকতে হবে এবং প্রতিরোধ করতে হবে। যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক মকির ও ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক হাউইট, প্যারিসের কলেজ ডি ফ্রান্স আর যুক্তরাষ্ট্রের লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে অধ্যাপনা করেন গুইয়ন। বিশ্বের সর্বোচ্চ সম্মাননার পাশাপাশি পুরস্কার হিসেবে অর্থ বাবদ 1,10,00,000 সুইডিশ ক্রোনার আর পদক পাবেন বিজয়ীরা। ইউক্রেন যুদ্ধের অবসান না হলেও কিয়েভকে চমাক অস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। তবে এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল সফরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ট্রাম্প জানান, কিয়েভকে তখনই চমাক সরবরাহ করা হবে যখন ইউক্রেনীয় বাহিনী নিশ্চিত করবে এটি কি উদ্দেশ্যে তারা ব্যবহার করছে। এদিকে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, বেসামরিক নয় কেবল রুশ সামরিক স্থাপনায় হামলার উদ্দেশ্যে টমাক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইউক্রেন। এদিকে রোববারও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে কিয়েভ ও মস্কো। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘাত সমাধানে মধ্যস্থতায় আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, মধ্যপ্রাচ্য সফর থেকে ফিরে এসে পরিস্থিতি সমাধানে উদ্যোগ নেবেন তিনি। শনিবারের রাতভর সংঘর্ষের পর রোববার নতুন করে কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি। এদিকে সংলাপের মাধ্যমে পরিস্থিতির সমাধান খুঁজতে আফগানিস্তান ও পাকিস্তানকে আহ্বান জানিয়েছেন সৌদি আরব, কাতার ও ইরান। গত শনিবার পাল্টাপাল্টি অভিযোগে রাতভর সীমান্ত এলাকায় সংঘর্ষে জড়ায় আফগান ও পাকিস্তানি সেনারা। এতে পাকিস্তানের 58 সৈন্য নিহতের দাবি করে আফগানিস্তান, অন্যদিকে 200 তালেবান সদস্য নিহতের পাল্টা দাবি করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় অঙ্গরাজ্যের একটি বারে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 20 জন। আহতদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় শনিবার দিবাগত রাত 1টায় হামলার খবর পেয়ে সেন্ট হেলেনা দ্বীপে উইলিবার অ্যান্ড গ্রিল নামের ওই বারে উপস্থিত হয় ভিওফোর্ট কাউন্টি শেরিফের কর্মকর্তারা। ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করেন তারা। হামলাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এখনও মেলেনি হামলাকারী সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য। এই বারটি মূলত আফ্রিকান গালা গিচি সম্প্রদায়ের খাবারের জন্য বিখ্যাত। এই বন্দুক হামলার সঙ্গে বর্ণ বিদ্বেষী মনোভাব জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। শ্রমিক ঘাটতি মোকাবিলায় মাঝারি দক্ষতার 82টি পেশার তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্য। দেশটির নতুন অভিবাসন প্রকল্পের অধীনে অস্থায়ী কাজের ভিসার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইংলিশ চ্যানেলে অনিয়মিত পথে নৌকায় অভিবাসী আগমন নিয়ে দেশটির ভোটারদের মধ্যে উদ্বেগ বেড়েছে। মতামত জরিপে পপুলিস্ট দল রিফর্ম ইউকের সে লেবার পার্টির পিছিয়ে থাকার কারণেই প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও চাপে পড়েছেন। বিশ্লেষকরা বলছেন, মূলত ভোটারদের মন জয়ের লক্ষ্যে অভিবাসনের বিষয়ে আরও কঠোর অবস্থান নেওয়ার চেষ্টা করছেন স্টারমার। তালিকায় ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান, ওয়েলদার, ফটোগ্রাফার, অনুবাদক এবং লজিস্টিক ম্যানেজারও অন্তর্ভুক্ত হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও সৃষ্ট বন্যায় মেক্সিকোতে প্রাণহানির সংখ্যা 44-এ দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অনেকে। রয়টার্স জানায়, গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ফ্রিসিলা ও রেমডেন প্রভাবে বন্যা ও ভূমিধসের কবলে মেক্সিকোর 5 রাজ্য। সবচেয়ে বেশি 18 জন প্রাণ হারিয়েছে দেশটির ভেরাক্রুজ রাজ্যে। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বা মানুষদের সহায়তায় পর্যাপ্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেনবাউম। দুর্যোগকালীন মুহূর্তে সরকারের রাজ্যগুলোর গভর্নরদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বলেও এক্স বার্তায় জানান শেনবাউম।
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটারদের ফুল শট সিলেকশনকে বাংলাদেশের ম্যাচ হারার মূল কারণ বলে জানালেন বিসিবির নতুন পরিচালক খালেদ মাসুদ পাইলট। প্রত্যেক ক্রিকেটারদের ব্যক্তিগত উন্নতি দেখতে চান সাবেক এই অধিনায়ক। জাতীয় দল ও বয়স ভিত্তিক দলে ধারাবাহিকতা ধরে রাখতে বেশ কিছু নতুন পরিকল্পনা গ্রহণ করেছে বিসিবি। আমরা আমাদের ক্যারেক্টারের বাইরে খেলছি, যেটা এই রানটা আমার মনে হয় খুব একটা বড় রান ছিল না, বাট অনেক বেশি বাজে শর্টস খেলে ফেলেছি ব্যাটসম্যানদের। এটা আমার কাছে মনে হয় ব্যাটসম্যানদেরকেই ঠিক করতে হবে যে আসলে কী টাইপের শর্টস খেলা উচিত, এবং ট্যাকটিক্যাল জায়গাগুলোতে আমরা ভুল করছি। তাই না, একদম উপরে হাফ ভলিবল আমরা সুইপ খেলতে যাচ্ছি, যে জোর করে মিডিকেটে মারতে যাচ্ছি। বাট আমাদের প্লেয়ার আমার কাছে মনে হয় অনেক ভালো প্লেয়ার, বাট সামহাও শর্ট সিলেকশন আমরা কিছু ভুল করে ফেলছি। প্লেয়ারদেরকে ইন্ডিভিজুয়ালি ইমপ্রুভ করতে হবে। ইন্ডিভিজুয়াল বলতে কি, যে আমরা এত সুন্দর ফ্যাসিলিটিস পাই, নিজস্ব দেন সুইপ, পুল, হুক, কাভার টাইপ সবই খেলতে পারি, কিন্তু কোন সময় কোন বলটা আমি খেলবো, কোন সময়টা খেলবো না, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনাকে মানে একদম মাঠের মধ্যে ডিসিশন নিতে হবে। তো অনেক ভালো ভালো পরিকল্পনা আসবে, এবং বিশেষ করে ন্যাশনাল টিম বা এজ গ্রুপ বলেন, প্রত্যেকটা জায়গায় খুব সিরিয়াস। যারা যারা নতুন এখানে আসছেন সবাই কিন্তু আমার কাছে মনে হয় যে খুবই ডিটারমাইন্ড যে ভালো কিছু করব। আশা করি ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখবেন যে অনেক কিছু ভালো ভালো অনেক কিছু চেঞ্জেস আসবে। 2027 সালে ওয়ানডে বিশ্বকাপের আগে 2026 সালের নভেম্বর পর্যন্ত মোট 24টি ওডিআই ম্যাচ খেলবে বাংলাদেশ, যার সবগুলোতে বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচ হিসেবে গণ্য হবে। সবশেষ 11টি ওয়ানডে ম্যাচের মধ্যে 10টিতে হেরেছে বাংলাদেশ। এরপরে 2027 বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়, কারণ পরবর্তী 50 ওভারের বিশ্বকাপে কেবল র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে বর্তমানে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10 নম্বরে অবস্থান করা বাংলাদেশের সামনে এখনও সুযোগ আছে সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করার, কারণ আগামী 1 বছর ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান সহ মোট 8টি দলের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। ফিফা বিশ্বকাপ বাছাই প্রসঙ্গ। আফ্রিকা অঞ্চলের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে মিশর ও ঘানা। মিশর আগে বিশ্বকাপের জায়গা নিশ্চিত করেছিল, অন্যদিকে শেষ ম্যাচে এসে আফ্রিকার পঞ্চম দল হিসেবে আরেকটি বিশ্বকাপে নিজেদের স্থান নিশ্চিত করেছে ঘানা। এই গ্রুপের ম্যাচে গিনি বিসয়ের মুখোমুখি হয়েছিল মিশর। হামদির একমাত্র গোলে জয় পায় আফ্রিকার দলটি। আগে বিশ্বকাপ নিশ্চিত হওয়ায় এই ম্যাচে মোহাম্মদ সালাহকে বিশ্রাম দিলেও জয় পেতে সমস্যা হয়নি তাদের। অন্যদিকে আই গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মোহাম্মদ কুদুসের একমাত্র গোলে কমোরসকে হারিয়েছে ঘানা। গ্রুপের অন্য ম্যাচে মালির কাছে 4-1 গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে মাদাগাস্কার। আফ্রিকার মহাদেশ থেকে মিশর ও ঘানা ছাড়াও মরক্কো, আলজেরিয়া ও তিউনিসিয়া বিশ্বকাপ নিশ্চিত করেছে। ফিফা বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাই আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে জার্মানি। এছাড়াও আলাদা ম্যাচে মাঠে নামছে বেলজিয়াম, ফ্রান্স ও সুইজারল্যান্ডের মতো দলগুলো। স্লোভাকিয়ার কাছে হেরে বিশ্বকাপ বাছাই শুরু করা জার্মানি আজ নর্দার্ন আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। গ্রুপে 3 দলেরই পয়েন্ট সমান হয়, একটি হার যে কোনো দলকে ছিটকে দিতে পারে। অন্যদিকে স্লোভেনিয়ার বিপক্ষে সুইজারল্যান্ড জিতলেও গ্রুপের অন্য ম্যাচে কসোভো পয়েন্ট হারালেই মূল পর্ব নিশ্চিত করবে সুইসরা। অভিন্ন চিত্র ফ্রান্সের ক্ষেত্রেও ডি গ্রুপের ম্যাচে ফরাসিদের প্রতিপক্ষ আইসল্যান্ড, বেলজিয়াম ও ওয়েলসের ম্যাচও 2 দলের জন্যই গুরুত্বপূর্ণ। যারা হারবে তারাই বিশ্বকাপের দৌড়ে ছিটকে পড়বে। দীর্ঘ অপেক্ষার পালা শেষে চূড়ান্ত হয়েছে ফিনালিসিমার ভেন্যু ও সময়সূচি। কাতারের ঐতিহাসিক লুসাইল স্টেডিয়ামে 2026 সালের 28 মার্চ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপ জয়ী স্পেনের মাঝে ম্যাচটি অনুষ্ঠিত হবে। লুসাইল স্টেডিয়ামেই 2020 ফিফা বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার আলভেসেরিস্তাদের সামনে আরেকটি ট্রফি জয়ের সুযোগ, যেখানে প্রতিপক্ষ হিসাবে মেসিরা পাচ্ছেন স্পেনকে। এবারের ফিনালিসিমায় বিশেষ আকর্ষণ হয়ে থাকবে বর্তমান সময়ের অন্যতম তরুণ তারকা লামিনে ইয়ামালের সঙ্গে মেসির মুখোমুখি লড়াই। মূলত আর্সেমিও ফ্রান্সি কাপের পরিবর্তে গত শতাব্দীতে ফিনালিসিমা চালু করা হয়েছিল। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার মহাদেশীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়নদের মাঝে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। ইতালিকে হারিয়ে ফিনালিসিমার সবশেষ আসরে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। শেষ করছি এখন 4 দিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।